মানুষের চরিত্রের মধ্যে একটা জিনিস থাকে, যত পায় অত নিতে চায়। যার অর্থ আছে, সম্পদ আছে, অথবা রাজনীতি বিক্রি করে যে সম্পদশালী হয়েছে, তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। প্লুটোফোবিয়া অর্থাৎ আমি ব্যবসা করে অনেক টাকা পয়সা আয় করেছি, এখন আমাকে এমপি হতে হবে। আমি এমপি হয়েছি, এখন আমাকে নিদেন পক্ষে উপমন্ত্রী হতে হবে। আমি উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, আমাকে অমুক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে। এটাকে বলে একটা অসুখ, এটা হচ্ছে প্লুটোফোবিয়া। এটা আমরা অনেকেই আক্রান্ত। সেই জায়গা থেকে বের হওয়াটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। আরেকটা হচ্ছে যে আমি নিজে এক সময় জাতীয় সংসদের সদস্য ছিলাম 2 দফায়। আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমার আগের যে নির্বাচনী এলাকাটা ছিল বরিশাল 2, সেই নির্বাচনী এলাকাটা হঠাৎ করে 2008-এর আগে 2 অংশে বিভক্ত করে দেওয়া হলো। কিন্তু একদিনের জন্য নির্বাচন কমিশন, আমি ওই এলাকার সংসদ সদস্য হিসাবে আমাকে ডাকে নাই, জিজ্ঞেস করে নাই, আমার কোনো মতামত চায় নাই। আর আলাদা করে দেওয়ার পরে সেই নির্বাচনী এলাকা আবার বাছাই করতে করতে আমার এবং দলের সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে পরবর্তীতে নির্ধারিত হলো মোহাম্মদপুরে। আমি 2008-এ মোহাম্মদপুরে নির্বাচন করলাম, এরপরে আবার আমি ঠিকানাবিহীন হয়ে গেলাম। এখন এইরকম পরিস্থিতির মুখোমুখি যারা হচ্ছেন, তাদের অভিজ্ঞতা কিন্তু আবার সাধারণ অভিজ্ঞতার বাইরে। এই কারণে কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়ে যায় এক এক সময়। যেটা বলেছেন যে কি বলে, মানে সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে, সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। কারণ অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু দেখলাম। আমাদের বয়স, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের রাজনীতির ভালো দিক খারাপ দিক সবকিছু বিবেচনা করা। 2008-এর নির্বাচনের কথা এখানে সম্ভবত আদিব বলেছেন। 2008-এর নির্বাচনে একটা আশ্চর্যজনক ব্যাপার আপনি আপনাদেরকে মনে করে যে গোটা ঢাকা বিভাগে বিএনপি একটি আসনও পায়নি। এটা কি বিশ্বাসযোগ্য? ঢাকা বিভাগে এতগুলো 96টা আসন ছিল তখন, তার মধ্যে একজন ভালো মানুষও ছিল না, কিন্তু সে পায়নি। অর্থাৎ খুব পলিশ একটা মানে উন্নত মানের একটা মেকানিজম সেখানে হয়েছে, যেটা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি, পরবর্তীতে এটা বোঝা গেছে কোনো কোনো ক্ষেত্রে। প্রভাব বিস্তার কারা করেছে, কি করেছে সেটার মধ্য দিয়ে। একদিকে যেমন জানি পপের কথা এসেছে, আর একদিকে এসেছে জানি সব, মানে আমি সব জানি কোথায় কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বা কিছু। এই দুই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে না পারি, জাতি হিসেবে দলীয় নীতি আলাদা থাকবে, দলীয় আদর্শ আলাদা থাকবে, মত ভিন্নতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, না হলে তো গণতন্ত্রের সৌন্দর্যটাই থাকে না। কিন্তু জাতি কিন্তু একটা মালা। রাজনৈতিক দলগুলো হচ্ছে বাগানের নানা রকমের ফুল, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা ঘেরানে সুন্দর। এই সবগুলোকে গেঁথে যখন মালা তৈরি হয়, তখন হয় একটা দেশ, একটা জাতি। সেই জায়গাটায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এত কয়েক শতাব্দীর গণতন্ত্রের ইতিহাসে দেখেন, একজন মাত্র ডক্টরেট ছিলেন তাদের প্রেসিডেন্ট, মাত্র একজন পিএইচডি হোল্ডার, উইড্রো উইলসন। আর কেউ কিন্তু না। কৃষক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগুতে পারি, আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয়, ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, আশায় ভর করেই তো মানুষ জীবনে বেঁচে থাকে। সুতরাং আমরা আশাবাদী হতে চাই যে এই বাংলাদেশ আবার নতুন করে দেখাবে, যেটা দেখিয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এর আগে প্ল্যাটফর্ম রচিত হয়েছে যেসব আন্দোলনের মধ্য থেকে, তাদের সমন্বিত শক্তির মাধ্যমে। এবং সেদিনই আমরা বাংলাদেশে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, প্রকৃত অক্সিজেনে আমরা আমাদের নিঃশ্বাস গ্রহণ করতে পারবো।